সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই দ্রুত ক্লাসে প্রবেশ করেন। আমাদের লাইভ ক্লাসের লিংক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই হাজিরা দিয়েন, হাজির লিখবেন অথবা ওকে লিখবেন। আমাদের সময় খুবই কম, আমার এখন ডিউটি শুরু হচ্ছে 8টা থেকে, তো অল্প সময় আমরা ক্লাসটা করব। সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। রাজপুত্র হৃদয় চলে আসছে ক্লাসে। আমাদের অলরেডি 3টা আইন পড়ানো শেষ: ফৌজদারি কার্যবিধি, পেনাল কোড এবং সাক্ষ্য আইন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যাদের কাছে গাইড আছে প্রত্যেকে এই 3টা আইন, যে 3টা আইন পড়ানো হয়েছে প্রত্যেকেই 3টা আইনের এমসিকিউ প্র্যাকটিস করবেন এবং 3টা আইনের গাইডে আলাদা আলাদা করে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো দেখবেন, সলভ করবেন। যখন যে আইনটা পড়ানো হবে সাথে সাথে ওইটার এমসিকিউ এবং প্রশ্ন পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মধ্যে ওই আইনটা তাড়াতাড়ি মাথায় সেভ হবে। যেটা শেষ হবে ওইটারই প্রশ্ন পড়ে শেষ করে ফেলবেন। আজকে আমরা আমাদের বড় যে 4টে আইন আছে এর মধ্যে সর্বশেষ পিআরবি, পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল, সেটা আমরা আজকে শুরু করব। পিআরবিতে 1290টা বিধি আছে, 1290। ফৌজদারিতে 565, দণ্ডবিধিতে 511, সাক্ষ্য আইনে 166, কিন্তু পিআরবিতে রয়েছে 1290। এই 1290টা বিধি থেকে একটা মাত্র লিখিত প্রশ্ন আসবে, পুস্তক ব্যতীততে একটা, পুস্তক সহতে একটা, তাহলে 2টা প্রশ্ন আসবে মাত্র। তাহলে 1290টা বিধি আমরা পড়ব না, আমরা পড়ব ইম্পর্টেন্ট সর্বোচ্চ 200টা বিধি পড়ব আমরা। ঠিক আছে, সর্বোচ্চ আমরা 200টা বিধি পড়ব। অন্য আইনের ক্ষেত্রে ধারা আর পিআরবির ক্ষেত্রে বিধি। আপনাদের পড়ালেখার আগ্রহ কম, কোনো ব্যাপার না, আমি পড়ানো শুরু করতেছি। সাক্ষ্য আইনের অডিও রেকর্ড দেওয়া হবে আগামীকালকে, সেটা আপনারা প্রতি সপ্তাহে একবার শুনবেন। তাহলে আমরা পিআরবি, পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল, এই পিআরবি হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য প্রযোজ্য। পিআরবি কে ফলো করবে? শুধুমাত্র বাংলাদেশ পুলিশ ফলো করবে, সেনা, নৌ, বিমান, বিজিবি কেউ ফলো করবে না, শুধুমাত্র পুলিশ ফলো করবে।
দণ্ডবিধি আইন বাংলাদেশের সকল মানুষের জন্য প্রযোজ্য, কার্যবিধি আইন, সাক্ষ্য আইন সকল মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু পিআরবি হচ্ছে শুধুমাত্র পুলিশের জন্য প্রযোজ্য। তাহলে পিআরবিটা 1915 সালে প্রথম প্রণয়ন করা হয়, 15 সালে, 1915। পরে সর্বশেষ সংশোধনী 1943। তাহলে পিআরবি সর্বশেষ কত? 1943 সালে। 1290টি বিধি আছে, আমরা গুরুত্বপূর্ণগুলো পড়ব। যাদের কাছে পিআরবি বই আছে ওপেন করবেন। এক বিধি হচ্ছে এক, এটাকে প্রবিধান বলা হয় অথবা বিধি বলা হয়, প্রবিধান অথবা বিধি। আপনি প্রশ্ন লেখার শেষে নিচে পিআরবি মনে করেন 10 বিধিও লিখতে পারেন অথবা পিআরবি 10 প্রবিধানও লিখতে পারেন, যে কোনো একটা। পিআরবি, পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল, এত লেখার দরকার নাই, আপনি লিখবেন পিআরবি মনে করেন 105 বিধি। এটা আমরা প্রশ্ন প্র্যাকটিস এবং লিখিত লেখার প্র্যাকটিসের সময় আমরা দেখাই দেব। আমরা এই পিআরবিটা পড়ানোর পরে একটা প্র্যাকটিস গ্রুপ খুলব হোয়াটসঅ্যাপে, সেখানে প্রতিদিন আপনাদের যত প্রশ্ন আছে আপনারা ওখানে ছুঁড়ে মারবেন, যে পারবেন অ্যান্সার দেবেন, আবার নতুন একজন প্রশ্ন ছুঁড়ে মারবেন, অন্য যে পারবেন অ্যান্সার দেবেন। এইভাবে আপনাদের ওখানে লুকোচুরি খেলা চলতে থাকবে আমরা এই পিআরবিটা পড়ানোর পরে। পিআরবি এক বিধিতে আছে, এক বিধিতে 10টা পয়েন্ট আছে। একে আছে সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি, পুলিশ সুপার কাকে বলা হবে, এসপি সুপারিনটেন্ডেন্ট কাকে বলা হবে। মূলত এসপি স্যারকে সুপারিনটেন্ডেন্ট বলা হবে, বুঝলেন। কিন্তু এডিশনাল এসপি, এএসপি এবং ইন্সপেক্টর পর্যন্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা। তাই এসপি স্যারের অনুপস্থিতিতে, এসপি স্যার যদি স্টেশনে না থাকে, কে দায়িত্ব পাবে? এডিশনাল এসপি। এসপি স্যারও নাই, এডিশনাল এসপিও নাই, তাহলে কে পাবে? এএসপি। এসপি স্যার নাই, এডিশনাল এসপি স্যার নাই, এএসপিও নাই, পরে এসপি স্যারের দায়িত্ব কে পাবে? ইন্সপেক্টর। ইন্সপেক্টরের নিচে আর কেউ পাবে না। এটা হয়েছে একের এক। একের দুই, পিআরবি একের দুই, অফিসারগণ, অফিসার্স। পিআরবি একের দুই, একের ক্লোজ 2তে বলা হয়েছে অফিসার। অফিসার বলতে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে বুঝাবে। কনস্টেবল থেকে আইজিপি স্যার পর্যন্ত প্রত্যেককে অফিসার বলে গণ্য হবে, প্রত্যেকে অফিসার। পিআরবি একের ক্লোজ 2। যারা জানেন না আজ থেকে জেনে রাখেন, আপনিও একজন অফিসার, আপনি কনস্টেবল, আপনিও একজন অফিসার। পিআরবি একের ক্লোজ 2। একের ক্লোজ 3, অধস্থান পুলিশ অফিসার। অধস্থান হচ্ছে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সব হচ্ছে অধস্থান। আর আপনি যে নিরস্ত্র পুলিশ অফিসার হতে চাচ্ছেন, এই নিরস্ত্র পুলিশ অফিসারের সংজ্ঞা আছে একের ক্লোজ 4। একের ক্লোজ 4 হচ্ছে নিরস্ত্র পুলিশ অফিসার। তাহলে আড়াই স্যার কোথায় আছে? আড়াই স্যার আছে একের ক্লোজ 6তে, সশস্ত্র ইন্সপেক্টর। একের 6তে আড়াই স্যার আছে। এরপরে আছে রিজার্ভ অফিসার একের 7। তো এ কয়টা আমাদের জানতে হবে। একের 2 জানতে হবে, পুলিশের সকল সদস্য অফিসার বলে গণ্য হবে, পিআরবি একের ক্লোজ 2। একের 3-এ আছে অধস্থান বলতে ইন্সপেক্টর টু আপ ডাউনওয়ার্ড যারা আছে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত অধস্থান। কিন্তু নিম্ন পদস্থ কর্মচারী হচ্ছে কনস্টেবল টু সাব ইন্সপেক্টর পর্যন্ত হচ্ছে নিম্ন পদস্থ কর্মচারী, আর অধস্থান হচ্ছে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত, পিআরবি একের 3।
আর আপনি যে নিরস্ত্র অফিসার হবেন, আপনি হচ্ছেন 1-4। তাহলে 1-2-তে হচ্ছে সবাই অফিসার, 1-4-এ হচ্ছে নিরস্ত্র অফিসার, 1-6-তে হচ্ছে আড়াইসার, আর 1-7-এ হচ্ছে কে, রিজার্ভ অফিসার। সো দ্যাটস অল। রিজার্ভ অফিসারের ক্ষেত্রে বলা হয়েছে সিনিয়র একজন সাব ইন্সপেক্টর, সিনিয়র একজন সাব ইন্সপেক্টর রিজার্ভ অফিসের দায়িত্ব, রিজার্ভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। পিআরবি 3, এই পিআরবি প্রবিধান 3 বা বিধি 3-এ বলা হয়েছে এই পিআরবি কোথায় প্রযোজ্য হবে। বাংলাদেশের সবাই কি এই যে কোলোস্কয়টা বুঝতে পারছেন, এগুলো শিখে রাখেন। তাহলে পিআরবি 3 নাম্বার বিধিতে বলছে এই পিআরবি কেবলমাত্র বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 5 বিধিতে বলা আছে থানা এবং ফাঁড়ি এবং ক্যাম্প কাকে বলে, টাউন আউটপোস্ট কাকে বলে। ক্যাম্প এবং ফাঁড়ি এটা কোথায় হয় জানেন, যে থানা এলাকা থেকে, যেসব জায়গায় থানা এলাকা থেকে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয় না, থানা থেকে অনেক দূর, প্রত্যন্ত অঞ্চল, থানা এরিয়ার মধ্যেই কিন্তু থানা থেকে অনেক দূর, সেখানে কি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে ফাঁড়ি স্থাপন করা হয় তাকে বলে ক্যাম্প, আর যে ক্যাম্প স্থাপন করা হয় তাকে বলে ফাঁড়ি। এগুলো আপনারা সবাই জানেন। পিআরবি 5 বিধি। ফাঁড়ি, মনে করেন আপনি একটা ক্যাম্পে আছেন, বললো ভাই এই যে ক্যাম্পে আছেন, এই ক্যাম্পটা আপনি পাইলেন কোথায়, এটা কোন আইনে আছে, এই যে ক্যাম্পটা যে আপনি বানাইয়া ক্যাম্পে থাকতেছেন, তখন আপনার বলতে হবে পিআরবি 5 বিধিতে আছে ক্যাম্পের বিষয় এবং ফাঁড়ির বিষয়ে। তাহলে আরেকটা আছে টাউন আউটপোস্ট, মানে পৌর এলাকার মধ্যে, শহরের মধ্যে দেখবেন কিছু কিছু জায়গায় আছে শহর ফাঁড়ি। এই শহর ফাঁড়ি যেটা আছে এটাকে বলে টাউন আউটপোস্ট। আর বাংলাদেশ পুলিশের কয়টা র্যাঙ্ক বলতে পারেন কেউ, কমেন্ট করে বলেন তো। কনস্টেবল থেকে আইজিপি স্যার পর্যন্ত বাংলাদেশ পুলিশের কয়টা র্যাঙ্ক ব্যাচ বলেন তো। এই র্যাঙ্ক ব্যাচের কথা বলা আছে 8 বিধিতে, 8 পিআরবি বিধি 8, কেউ এটাকে ধারা বলবেন না, বিধি 8-এ বলা আছে বাংলাদেশ পুলিশের র্যাঙ্ক ব্যাচ সমূহ। এক চান্সে বলে ফেলতে হবে, কনস্টেবল, এসআই, ইন্সপেক্টর, এএসপি, সিনিয়র এএসপি, এডিশনাল এসপি, এডিশনাল ডিআইজি, এডিশনাল আইজি। কয়টা হয়েছে? বাংলাদেশ পুলিশের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 13টা র্যাঙ্ক ব্যাচ। কনস্টেবল, নায়ক, এসআই, ইন্সপেক্টর, এএসপি, সিনিয়র এসপি, এডিশনাল এসপি, এডিশনাল ডিআইজি, এডিশনাল আইজিপি, এই 13টা র্যাঙ্ক ব্যাচ 8 বিধিতে বলা আছে। সবাই কি ক্লাস বুঝতে পারতেছেন? 1-2-তে পিআরবি 1-2-তে আমরা সবাই অফিসার, কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সবাই অফিসার। 1-2। 1-3-এ বলা হচ্ছে অধস্তন, ইন্সপেক্টর মানে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সবাই অধস্তন অফিসার। 1-4-এ বলা আছে নিরস্ত্র পুলিশ অফিসার। 1-6-তে বলা আছে সশস্ত্র ইন্সপেক্টর বা আড়াইসার। আর 1-7-এ বলা আছে রিজার্ভ অফিসার। 5 বিধিতে ফাঁড়ি বা ক্যাম্প, 8 বিধিতে পুলিশের র্যাঙ্ক ব্যাচ। সরাসরি চলে যাব আমরা পিআরবি বিধি 24 বিধিতে পুলিশ অনেক সময় বিভিন্ন অপরাধে জড়িত হয়। মনে করেন কোনো পুলিশ সদস্য বানিয়ে ধরা খাইলো, অথবা মাদকের সাথে কোনো মারামারি করলো, নারী কেলেঙ্কারি। এই যে পুলিশের বিরুদ্ধে যদি কোনো নালিশ,
কোর্টে নালিশ অথবা থানায় যদি মামলা রুজু হয়, পুলিশের বিরুদ্ধে যদি মামলা রুজু হয়, আপনি একজন পুলিশ সদস্য, আপনি একটা অপরাধ করছেন, আপনার নামে যদি মামলা রুজু হয়, তখনকার কি পদ্ধতিতে এইটা নিষ্পত্তি হবে? তো মনে করেন থানায় যদি মামলা হয়, তাহলে ওসি স্যার কি করবে? জেলা ম্যাজিস্ট্রেট ডিসি স্যারের কাছে আপনার এইটা কি করবেন? প্রেরণ করবে। তারপর ডিসি স্যার নির্ধারণ করবে এইটার তদন্ত অনুষ্ঠিত হবে কিনা। যদি দেখা যায় ডিসি স্যার যদি মনে করে যে হ্যাঁ তদন্ত দরকার, তাহলে পুলিশের একজন কি করবে? এসপি টু আপওয়ার্ড একজন পুলিশ অফিসারকে তদন্তের নির্দেশ দিবেন। তাহলে মামলা রুজু হইলে প্রথমে মামলার কপি ডিসি স্যারের নিকট পাঠাবে। ডিসি স্যার যদি মনে করে তদন্ত করা দরকার, তাহলে পুলিশ অফিসার কর্তৃক তদন্ত করাবেন। আর যদি দেখে যে না, এটা তদন্ত ওইভাবে দরকার না, এটা বিভাগীয় তদন্তই যথেষ্ট, অর্থাৎ ডিপার্টমেন্টাল ভিতরগত তদন্ত যথেষ্ট, তখন একজন এএসপি টু আপওয়ার্ড একজন অফিসার দিয়ে কি করবে? এই তদন্ত করাবে। এসপি স্যারকে নির্দেশ দিবেন, ডিসি স্যার এসপি স্যারকে নির্দেশ দিবেন, আপনার অমুক কনস্টেবল অথবা অমুক অফিসার যেহেতু এই অপরাধ করছে, তাহলে আপনি কি করবেন? একজন এএসপি টু আপওয়ার্ড দিয়ে এইটার তদন্ত করান, ডিসি স্যার বলবে। তখন যদি দেখা যায় ঘটনা সত্যি, তাহলে কি করবে? সরাসরি বিভাগীয় মামলা রুজু করতে পারবে। তাহলে পুলিশের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, তাহলে সেই মামলার কপি থানার ওসি স্যারে ডিসি বা জেলা প্রশাসকের নিকট বা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট স্যার কি করবেন? একজন পুলিশ অফিসার কর্তৃক তদন্ত অনুষ্ঠান করাবে। তারপর তিনি যদি দেখে যে এই আনিত যে অভিযোগের ঘটনাটা তুচ্ছ কিন্তু আমলযোগ্য, তখন কি করবে? যদি মনে করে যে হ্যাঁ এটা বিভাগীয় তদন্ত বা ভিতরগত তদন্তই যথেষ্ট, তাহলে একজন এসপি স্যারকে নির্দেশ দেবেন এএসপি টু আপওয়ার্ড দিয়ে তার এইটার তদন্ত করানোর জন্য। এখন আমাদের দুইটা ধাপ আছে, একটা যে ঊর্ধ্বতন অধস্তন অথবা উচ্চপদস্থ কর্মকর্তা, আর হচ্ছে নিম্নপদস্থ কর্মচারী। কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হচ্ছে নিম্ন পদস্থ কর্মচারী, আর ইন্সপেক্টর টু আপওয়ার্ড যারা আছে সব উচ্চ পদস্থ কর্মকর্তা। এখন এটার কেমন বিষয়টা বলে না, ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা কারা? ইন্সপেক্টর টু আপওয়ার্ড, উপরে যত আছে। তাহলে আপনারা আজকে শিখে রাখেন, সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা হইলেই কিন্তু সবাই ব্যবস্থা নিতে পারে না। এখন কনস্টেবল টু ইন্সপেক্টর এরা কি অধস্থন পুলিশ অফিসার। এই কনস্টেবল টু ইন্সপেক্টর পর্যন্ত এইটা কিন্তু আইজিপি স্যার বিচার করতে পারে। হেডকোয়ার্টারে পুলিশ শাখা 1, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত আইজিপি স্যার বিচার করতে পারে, কিন্তু এএসপি টু আপওয়ার্ড বিসিএস তারা এএসপি টু আপওয়ার্ড যারা আছে তাদের বিচার করতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ তারা কি পিএসসির আন্ডারে, তারা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশনের আন্ডারে। তাই এএসপি টু আপওয়ার্ড তাদের বিচার করবে। তাদের বিরুদ্ধে যদি বিভাগীয় মামলা হয়, এই সেই হয়, তাহলে ওইটার কিন্তু ফলাফলটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়। কিন্তু আমরা ইন্সপেক্টর পর্যন্ত
এটা কিন্তু সর্বোচ্চ হেডকোয়ার্টার। আইজিপি স্যার তিনি কিন্তু এটার কি করে, বিভাগীয় যে ফাইন্ডিংস বা তদন্ত প্রতিবেদন বা ব্যবস্থা, অর্থাৎ আপনার বিরুদ্ধে শাস্তির যে রায়টা আইজিপি স্যার পর্যন্ত দিতে পারবে। কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের যেমন কনস্টেবল যারা আছে এসপি স্যারই তো তাদেরকে শাস্তি দেয়, পিডি দেউক অথবা সাসপেনশন করুক অথবা ইনক্রিমেন্ট ডাউন করুক, ব্ল্যাক মার্ক দেউক, পদোন্নতি করুক বা র্যাঙ্ক ডিভার্সন করুক, যা কিছু, বরখাস্ত, অপসারণ, পদ অবনতি, এই সমস্ত কিছু কিন্তু কনস্টেবল যারা আছে এসআই এদেরকে কিন্তু এসপি স্যারে দেয়। তো ইন্সপেক্টর পর্যন্ত সবাই আইজিপি স্যার পর্যন্ত, আইজিপি স্যার ইনিই দিতে পারবে। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত তাদের শাস্তি, কিন্তু এসপি টু আপওয়ার্ড হইলেই সেটা আইজিপি স্যার আর পারবে না, সেটা পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ তারা পিএসসির অধীনে। সো এই হচ্ছে আমাদের বিষয়। আপনার কি ভালো লাগতেছে, কিছু শিখতে পারতেছেন? সবাই একটু কমেন্ট করেন তো। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ধারা শিখবো, বিধি শিখবো এখন, যেটা আমাদের প্রতিনিয়ত জরুরি। আপনি যে নিরস্ত্র অফিসার হবেন, আপনার জন্য সবচেয়ে জরুরি কিছু বিধি, সেগুলো আমরা এক লাইনে শিখব। 30 থেকে 33 পিআরবির 30 থেকে 33 আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে, যদি আপনি ভালো নিরস্ত্র অফিসার হতে চান। থানায় গিয়ে পিআরবি 30, সেখানে বলছে পুলিশ অফিসার আদালত ও ম্যাজিস্ট্রেটের প্রতি সম্মান প্রদর্শন করবেন, অর্থাৎ ভালো সম্পর্ক রাখবেন। পুলিশের কাজ কার সাথে? আদালতের সাথে কাজ আছে, ম্যাজিস্ট্রেটের সাথে কাজ আছে। কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে কিন্তু ওসি স্যার তার যে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট স্যারকে কিন্তু জানায়। 30-এ বলছে পুলিশ অফিসার আদালত এবং ম্যাজিস্ট্রেটের সাথে সম্মান প্রদর্শন করবে এবং ভালো ব্যবহার বা ভালো সম্পর্ক রাখবে। তাহলে সবার আগে আদালত, ম্যাজিস্ট্রেট। এরপরে বলছে পুলিশ অফিসার 31 বিধিতে বলছে পাবলিক প্রসিকিউটর বা পিপি যাকে বলা হয়, সরকারি কৌশলী। পিপিটাকে সরকার পক্ষের যত মামলা যিনি লড়েন অথবা যিনি হ্যান্ডেল করেন তিনি হচ্ছে পিপি। এই সরকারি কৌশলীর সাথে পুলিশ অফিসার ভালো ব্যবহার করবে বা ভালো সম্পর্ক রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা থানায় চাকরি করবেন 32 এবং 33। 32 বলছে পুলিশ অফিসার প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের সাথে সুসম্পর্ক রাখবে। 32 পুলিশ অফিসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের সাথে সুসম্পর্ক রাখবে, তাদের সাথে অভ্যন্তরীণ যোগাযোগ রাখবে, ভালো আচরণ করবে, মিশবে। আর সর্বশেষ হচ্ছে 33 বিধি, এটা আমাদের একটু ডিটেলসে জানতে হবে। জনসাধারণের সাথে পুলিশ অফিসার কেমন আচরণ করবে। তাহলে আমরা একটা সিরিয়ালটা দেখি। আদালত, ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে সবচেয়ে বড় মনে করেন, তাই এদেরটা আগে। সবচেয়ে যে সিনিয়র বা গুরুত্বপূর্ণ তাকে আগে বসতে দেওয়া হয়, তাই না? তিনি আগে বসবে। 30 আদালত, ম্যাজিস্ট্রেট, হামমেয়া, বড় মেয়া আগে বসবে বড় চেয়ারে, তাই তার হচ্ছে প্রথমেই তার স্থান। 30 বিধিতে আদালত, ম্যাজিস্ট্রেট। এরপরে ওই আদালতেরই একজন সরকারি কৌশলী, সে ম্যাজিস্ট্রেটের চেয়ে একটু ছোট, তাই তিনি আসবে 31-এ, 30-এর পরেই আসবে 31-এ। এবারে তাদের চেয়ে আরেকটু ছোট চেয়ারম্যান মেম্বার, তারা আসবে 32-এ। আর সবচেয়ে ছোটকে জনসাধারণ, তারা আসবে 33-এ। এসে বাই সিরিয়াল ফর্মুলা, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। আপনি এটা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে।
তাহলে আমরা 33 ধারাটা অনেক সময় লিখিত প্রশ্ন আসে, এমসিকিউ মাস্ট থাকবে। জনসাধারণের প্রতি পুলিশের আচরণ। পুলিশ অফিসার কাকে নিয়ে কাজ করে? জনগণকে নিয়ে। তাহলে আপনি কমন সেন্স, আপনি জানেন যে জনসাধারণের প্রতি আপনার ভালো আচরণ করতে হবে। তা এখানে কয়েকটা বিষয় আছে কিভাবে আচরণ করতে হবে, আচরণ না করলে কি হবে। সবাই একটু শোনেন। জনসাধারণের প্রতি পুলিশের আচরণ জনসাধারণের সাথে বা জনগণের সাথে বা সাধারণ মানুষের সাথে বা পাবলিকের সাথে পুলিশের আচরণটা হবে 33 ক। সেখানে বলছে জনগণের শ্রদ্ধা, শুভেচ্ছা বা সহযোগিতা ছাড়া আপনি ভালো কাজ, মানে আপনি আপনার কাজগুলো ভালোভাবে করতে পারবেন না। আপনি একজন থানার বিট অফিসার, তা আপনার বিটের জনগণের সাথে, মেম্বার চেয়ারম্যানের সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, আপনি তো কাজ করতে পারবেন না ভাই। আপনাকে তো সংবাদ দেবে না, আপনি তো পারবেন না, আপনাকে অপরাধের সংবাদ দেবে না তারা, তা আপনি জানবেনই না। আপনি কিভাবে, আপনি মাদক উদ্ধার কেমনে করবেন? আসামি বাড়ি আছে কি না তাদেরকে ধরার জন্য তারাই তো সংবাদ দেয়। তাই 33 কতে বলছে জনগণের শ্রদ্ধা, শুভেচ্ছা, সহযোগিতা ছাড়া আপনি কি করতে পারবেন না, পুলিশের পক্ষে কোনো কাজে সাফল্য অর্জন করা সম্ভব না। তাই তাদের সাথে আপনি যখন কর্তব্য পালন করতে যাবেন, জনসাধারণের সাথে ভালো আচরণ করতে হবে। 1 নাম্বার, ভদ্র ব্যবহার করতে হবে। এবং 33 কতে আরও বলছে সিনিয়র অফিসারেরা লক্ষ্য রাখবেন যে তার অধস্তন যারা আছে তারা জনসাধারণের সাথে ভালো আচরণ করে কিনা। তারা মাঝে মাঝে এটা রোল কল নিয়ে বলবে, রোল কলে বলবে বা এই সম্পর্কে কি করবে, সতর্ক করবে। 33 ক জনসাধারণের সাথে ভালো আচরণ করতে হবে। এবার খতে বলছে খারাপ আচরণ করা যাবে না। রূঢ়তা, বদমেজাজ, নিষ্ঠুরতা, খারাপ আচরণ এগুলা নিষিদ্ধ। কোনো সদস্য যদি এইগুলা করে, খারাপ আচরণ করে, সাথে সাথে তাকে শাস্তি বিধানের ব্যবস্থা করতে হবে। আপনি জনগণের সাথে খারাপ আচরণ করলে সাথে সাথে আপনাকে শোকজ করা হয়, কৈফিয়ত তলব করা হয়, তারপর আপনার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। একটা মাত্র কারণ, অসদাচরণ এবং ডিপার্টমেন্টের কি ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। অসদাচরণ এবং ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, এই কথাটা দিয়েই আপনাকে বাড়ি পর্যন্ত পাঠানো যায়। তাহলে প্রথমে বলছে ভালো আচরণ করতে হবে, 2 নম্বরে গিয়ে বলছে খারাপ আচরণ করা যাবে না, যদি কেউ করে তাহলে তার শাস্তি বিধানের ব্যবস্থা করতে হবে। কিছু লোক আছে অভ্যাসগতভাবে বারবার সে জনসাধারণের সাথে খারাপ আচরণ করতেছে। 3 বলছে যদি কেউ অভ্যাসগতভাবে জনসাধারণের সাথে খারাপ আচরণ করে তাহলে তার পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। অর্থাৎ তখন আপনার পদোন্নতির ক্ষেত্রে আপনি কিন্তু আটকে যাবেন, আপনার পদোন্নতি কিন্তু হবে না। তাহলে কতে হচ্ছে ভালো আচরণ করতে হবে, খতে হচ্ছে খারাপ আচরণ করা যাবে না। আচ্ছা, আমরা কিছু শব্দ একসাথে বলি, যেমন দিন রাত, তাই না? দিন রাত, বাবা মা, স্কুল কলেজ, হিন্দু মুসলিম, আর কি ভালো খারাপ। নাকি আমরা খারাপ ভালো বলি নাকি ভালো খারাপ? অবশ্যই আমরা বলি ভালো খারাপ। বাবা মা, স্কুল কলেজ, আগে স্কুল তারপর কলেজ, তো ভালো খারাপ। তো 33 ক এবং খ এর মধ্যে প্রথমে হচ্ছে ভালো আচরণ করতে হবে, দ্বিতীয় হচ্ছে খারাপ আচরণ করা যাবে না। আর 3 হচ্ছে গতে হচ্ছে
কেউ যদি অভ্যাসগত মানে বারবার যদি জনসাধারণের সাথে খারাপ আচরণ করে, এটা যদি প্রমাণিত হয় বারবার অভ্যাসগতভাবে খারাপ আচরণ করতেছে, তাহলে তার পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে তার দুর্ভোগ আছে, সে পদোন্নতি সহজে পাবে না। এ হচ্ছে আমাদের 33। আর 34 ধারা বলছে অবসরপ্রাপ্ত, 34 বিধিতে বলছে অবসরপ্রাপ্ত যারা পুলিশ অফিসার আছে, থানা এলাকায় অবসরপ্রাপ্ত যত পুলিশ অফিসার আছে বা পুলিশ সদস্য আছে, প্রত্যেকের সাথে ভালো আচরণ বা ভালো সম্পর্ক রাখতে হবে। অবশ্য নিচের অধস্থান যারা আছে, কনস্টেবল যারা আছে, তাদের সাথে তো আর থানার লোকেরা তেমন আর প্রয়োজন পড়ে না। তো মনে করেন আপনার থানা এলাকায়, আপনি যে থানায় চাকরি করেন, সেখানে একজন এসপি স্যার আছে অথবা এডিশনাল এসপি আছে বা ওসি স্যার আছে, তারা রিটায়ার্ড করছে, তো তাদের তো অনেক অভিজ্ঞতা, তো তাদের কাছ থেকে হঠাৎ কোনো প্রয়োজন হইতে পারে, এই জন্য তাদের বলছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। 34 বিধি। এরপরে আছে 35 বিধি। 35 বিধিতে আছে 35-এর খ, 35-এর ক নাই, 35-এর খ, আইজিপি স্যারের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ আইজিপি স্যারের ক্ষমতা আছে, একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা হচ্ছে আইজিপি স্যার বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশের সর্বত্র সব জায়গায় ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে 3টা ক্ষেত্রে তিনি কি করতে পারবে, ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কেবলমাত্র আইজিপি স্যার 3টা ক্ষেত্রে বাংলাদেশের সব জায়গায় ম্যাজিস্ট্রেটই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এক হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণের জন্য, 2 হচ্ছে অপরাধের তথ্য উদ্ঘাটন করার জন্য, আর 3 হচ্ছে আসামিদের গ্রেপ্তার করার জন্য। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধের তথ্য উদ্ঘাটন, আর হচ্ছে আসামিদের গ্রেপ্তার করার জন্য। 3টা ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের আইজিপি স্যার বাংলাদেশের সর্বত্র ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সো এটা কিন্তু একটা এমসিকিউ হতে পারে, আপনাকে শোয়াই ফেলানোর জন্য এটা কিন্তু একটা এমসিকিউ হতে পারে। নিচের কোন পদের অফিসার বাংলাদেশের সর্বত্র ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারেন? অবশ্যই আইজিপি স্যার। অথবা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক নিচের কোন ক্ষেত্রে বাংলাদেশের সর্বত্র ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারেন? রোমান সংখ্যা দিয়ে এমসিকিউ হবে। 1 হবে অপরাধ নিয়ন্ত্রণ, 2 হচ্ছে অপরাধের তথ্য উদ্ঘাটন, 3 হচ্ছে আসামি গ্রেপ্তার, আর শেষে থাকবে উপরের সব কয়টি। সো এইভাবে আপনাকে ডিটেলসে শিখতে হবে, তাহলে যেভাবেই প্রশ্ন করুক আপনি আর শুয়ে পড়বেন না। 1 থেকে 35 আমরা শিখে ফেললাম। 1-এর 2 বাংলাদেশ পুলিশের সকল সদস্য অফিসার, কনস্টেবল থেকে আইজিপি স্যার পর্যন্ত সবাই অফিসার বলে গণ্য হবে। 1-এর 2। 1-এর 3 অধস্থন, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত অধস্থন পুলিশ কর্মকর্তা বা অধস্থন পুলিশ অফিসার বলে গণ্য হবে। 1-এর 4 নিরস্ত্র পুলিশ অফিসার, আপনি যে নিরস্ত্র হতে চাচ্ছেন, নিরস্ত্র পুলিশ অফিসার হচ্ছে 1-এর 4। আর 1-এর 6 সশস্ত্র ইন্সপেক্টর এবং আরআই স্যার, তাদের পিআরবি হচ্ছে 1-এর 6। আর আর1 স্যারের পিআরবি হচ্ছে 1-এর 7। রিজার্ভ অফিসার, সংরক্ষিত রিজার্ভ অফিসার, সংরক্ষিত অফিসার। 3-এ বাংলাদেশের
পুলিশের জন্য এই পিআরবি প্রযোজ্য হবে। পাশে হচ্ছে বিধি, পাশে হচ্ছে ফাঁড়ি অথবা ক্যাম্প এবং টাউন আউটপোস্ট, শহর ফাঁড়ি যেটাকে বলে। সদর ফাঁড়ি আছে কিন্তু আমাদের প্রত্যেক জেলায়, সেটা হচ্ছে পিআরবি 5। পিআরবি 8-এ হচ্ছে বাংলাদেশ পুলিশের সকল র্যাঙ্ক ব্যাচ। 13টা র্যাঙ্ক ব্যাচ এই মুহূর্তে প্রচলিত আছে। পিআরবি 24, যদি কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা রুজু হয় তাহলে থানার ওসি স্যার সেটা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট স্যার নির্ধারণ করবেন এইটার তদন্ত দরকার আছে কিনা। যদি তদন্তের দরকার হয় তাহলে কি করবেন, একজন পুলিশ কর্মকর্তা দিয়ে, পুলিশ অফিসার দিয়ে তদন্ত করাবেন। আর তিনি যদি দেখেন যে ঘটনা তুচ্ছ কিন্তু আমলযোগ্য, তাহলে এটা যদি বিভাগীয় তদন্তই যথেষ্ট হয় তাহলে এসপি টু আপওয়ার্ড একজন অফিসার দিয়ে তদন্ত করানোর জন্য এসপি স্যারকে নির্দেশ দিবেন। আর মেট্রোপলিটন হইলে কমিশনার স্যারকে নির্দেশ দিবেন। এরপরে বিভাগীয় মামলা রুজু হবে। 30, 31, 32, 33, 34, 35, 30 বড় ম্যাজিস্ট্রেট আদালত বড়, তাদের জন্য, তাদের সাথে ভালো সম্পর্ক। 31-এ সরকারি কৌশলী পাবলিক প্রসিকিউটরের সাথে ভালো সম্পর্ক। 32-এ মেম্বার চেয়ারম্যানদের সাথে ভালো সম্পর্ক। 33-এ জনসাধারণের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, জনসাধারণের সাথে ভালো আচরণ করতে হবে। ক নম্বরে খারাপ আচরণ করা যাবে না। গ নম্বরে খারাপ আচরণ করলে কি হবে, অভ্যাসগতভাবে করলে তার পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। 35 বিধিতে বলা হয়েছে আইজিপি স্যার বাংলাদেশের যে কোনো জায়গায় পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন 3টে ক্ষেত্রে: অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধের তথ্য উদ্ঘাটন, আসামিকে গ্রেপ্তার। এই 3টে ক্ষেত্রে। এটা ফৌজদারি কার্যবিধির 12 ধারা, বিশেষ স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ আইনের 5 ধারা। আর পিআরবি 35-এর খ বিধি। এই পর্যন্ত কিছু শেখা গেল? আপনারা যারা নতুন আজকে পিআরবি পড়লেন, একবারে নতুন, সবাই একটু কমেন্ট করেন মানে কিছু শেখা গেল কিনা। আজকে আমাদের লাস্ট একটা বিধি পড়িয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে 53 বিধি। এসআর মামলা, স্পেশাল রিপোর্ট মামলা, গুরুত্বপূর্ণ মামলা বা বিশেষ রিপোর্ট মামলা। এসআর মামলাটা কি? থানা এলাকায় যদি কোনো সিঁধেল চুরি হয়, খুনসহ ডাকাতি হয়, গণধর্ষণ হয়, জোড়া খুন হয় বা চাঞ্চল্যকর কোনো অপরাধ যদি হয়, তখন থানায় যে মামলাটা রুজু করার পরে এইটা পুলিশ সুপারকে জানানোর পর পুলিশ সুপার স্যার যদি এই মামলাকে বিশেষ মামলা হিসাবে ঘোষণা করে, তখন এই এসপি স্যার বা পুলিশ সুপার কর্তৃক ঘোষিত এই মামলাকে এসআর মামলা বলে। এসআর। তাহলে কিসে তাহলে একটা এমসিকিউ হতে পারে আপনাকে শোয়াই ফেলানোর জন্য। তারা তো জানে আপনি শুয়ে পড়েন খুব তাড়াতাড়ি। নিচের কোন ক্ষেত্রে এসআর মামলা রুজু হতে পারে? সিঁধেল চুরি, খুনসহ ডাকাতি, জোড়া খুন, চাঞ্চল্যকর ঘটনা। সিঁধেল চুরি, খুনসহ ডাকাতি, জোড়া খুন, চাঞ্চল্যকর ঘটনা, এইগুলোর ক্ষেত্রে এসআর মামলা। তাহলে লাস্ট এবং সর্বশেষ লেটেস্ট যে একটা ঘটনা, রামিসা হত্যা মামলা। আপনারা সবাই জানেন রামিসা হত্যা মামলা। তাকে ধর্ষণ করে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে, জবাই করা হয়েছে। তো এই ঘটনাটা কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল, একটা চাঞ্চল্যকর, একটা দুর্ধর্ষ একটা ঘটনা। এইটা কি হয়ে যাবে? এই মামলা কি নর্মাল মামলা থাকবে? এটা কিন্তু অবশ্যই
এসআর মামলা হয়ে যাবে। এইটার যে মামলাটা নেওয়ার পরে থানার ওসি স্যার কী করবে, এসপি স্যারকে জানাবে। এসপি স্যার এইটাকে বিশেষ মামলা হিসেবে ঘোষণা করার পরে এইটা এসআর মামলা বা স্পেশাল রিপোর্ট বা বিশেষ রিপোর্ট মামলা হিসেবে গণ্য হবে পিআরবি 53 বিধিতে। পিআরবি 53 বিধিতে এসআর মামলা। তাহলে এখন কোন কোন মামলাগুলো এসআর মামলা হবে? যেমন বিশেষ প্রতিবেদন যদি দেওয়া হয়, অথবা বড় একটা দাঙ্গা হাঙ্গামা হয়েছে যেখানে অনেক লোক মারা গেছে, সেই বিশেষ দাঙ্গা হাঙ্গামার যে মামলাটা হবে সেটাও এসআর মামলা। যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত থাকে, মনে করেন বিশাল এমপি মন্ত্রীরা যুক্ত আছে যেসব মামলায়, অথবা বিশেষ চাঞ্চল্যকর কোনো ঘটনা, অথবা যে মামলায় পুলিশ অফিসার জড়িত আছে, যেটা পুলিশ অফিসার জড়িত আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত আছে, দাঙ্গা হাঙ্গামার মামলা, এগুলো হবে এসআর মামলা। তো আমরা 3টা রেজিস্টার পাইলাম, একটা সিআর, একটা জিআর, আর আজকেরটা হচ্ছে এসআর। সিআর মানে হচ্ছে কি, সিআর এর ফুল মিনিং কেউ লেখেন, জিআর এর কেউ লেখেন, আর এসআর এর কেউ ফুল মিনিং পারলে লেখেন। সিআর মানে হচ্ছে কমপ্লেইন্ট রেজিস্টার, জিআর হচ্ছে জেনারেল রেজিস্টার, আর এসআর হচ্ছে স্পেশাল রেজিস্টার। তাহলে আমরা কি শিখলাম এসআর মামলা কোনটা? বড় ধরনের সিদেল চুরি, জোড়া খুন, তারপর খুনসহ ডাকাতি, বিশেষ চাঞ্চল্যকর ঘটনা, নেট দুনিয়ায় ভাইরাল কোনো ঘটনা, এই সকল ঘটনা হইলে সেটা এসআর মামলা হয়ে যাবে। অর্থাৎ থানার ওসি মামলা নেওয়ার পর এসপি স্যারকে জানাইলে এসপি স্যার এটা কি করবে, এটাকে বিশেষ মামলা হিসেবে ঘোষণা করার পর এটা বিশেষ মামলা হিসেবে গণ্য হবে বা এসআর মামলা হয়ে যাবে। আজকের ক্লাসের সর্বশেষ বিধি মামলা প্রত্যাহার। 66তে জেনে রাখেন মামলা প্রত্যাহার। কোর্ট ইন্সপেক্টর কিন্তু সকল মামলা পরিচালনা করে। কোর্ট ইন্সপেক্টর, আমাদের থানায় যত মামলা হয় মামলাগুলো কে পরিচালনা করে? কোর্টে একজন ইন্সপেক্টর আছে, কোর্ট ইন্সপেক্টর। তিনি কিন্তু সকল এই মামলার ফাইলগুলো কোর্টে উপস্থাপন করে। তো ম্যাজিস্ট্রেট যদি কোনো একটা মামলা প্রত্যাহারের জন্য কি করে, নির্দেশ দেয়, বাদী মামলা প্রত্যাহার আবেদন করছে, ম্যাজিস্ট্রেট গ্রান্ট করছে, গ্রান্ট করার পরে কোর্ট ইন্সপেক্টরকে বলছে ঠিক আছে এই মামলাটা প্রত্যাহার করার আদেশটা লিখে ফেলেন। কোর্ট ইন্সপেক্টর কি করবে, যদিও ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছে তারপরেও কোর্ট ইন্সপেক্টর কি করবে, এসপি স্যারের অনুমতি ব্যতীত এই মামলা প্রত্যাহার করবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি মামলা প্রত্যাহারের আদেশ দেয় তারপরেও এসপি স্যারের অনুমতি ব্যতীত এই যে সিআই অথবা সিএসআই, কোর্ট সাব ইন্সপেক্টর অথবা কোর্ট ইন্সপেক্টর, এসপি স্যারের অনুমতি ব্যতীত মামলা প্রত্যাহার করবে না। তা একটা সুন্দর এমসিকিউ হতে পারে, আদালতে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ানোর পরেও নিম্নের কোন অফিসারের অনুমতি ব্যতীত মামলা প্রত্যাহার করা যাবে না? আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশ দানের পরেও নিচের কোন অফিসারের অনুমতি ব্যতীত মামলা প্রত্যাহার করা যাবে না? পিআরবি 66 বিধি, এসপি স্যারের অনুমতি ব্যতীত এই কোর্ট ইন্সপেক্টর বা কোর্ট সাব ইন্সপেক্টর মামলা প্রত্যাহার করবে না।
সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাস থাকার জন্য। পিআরবি 1 থেকে 66 আমরা শিখে ফেললাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে। এভাবে আমরা গুরুত্বপূর্ণগুলো শিখবো। আমাদের পরীক্ষার সময় এসেছে। সবাই কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, এই 3 আইনের যত এমসিকিউ আছে প্র্যাকটিস করেন এবং প্রশ্ন প্র্যাকটিস করেন। আর সবাই সম্মানী দেওয়ার চেষ্টা করেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।